স্বাগত নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের সাথে রয়েছি আমি সাইফুল শাহিন। আজ আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি, মেজর অবসরপ্রাপ্ত ডেল এইচ খান, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত। আপনি অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম। আপনি নিরাপত্তা বিশ্লেষক এবং লেখক, আপনি যুদ্ধ নিয়ে অনেক বই লিখেছেন। তো এই যে গতকাল ভারত পাকিস্তানের যে হামলার বিষয়টি ঘটল, অপারেশন সিন্দুর বা সিঁদুর যে নামেই বলি, এটা আসলে যুদ্ধ তো লেগেই গেল মনে হচ্ছে। তো এই ভারত আর পাকিস্তানের যে যুদ্ধ, এটার ইতিহাসটা কি আপনার, মানে যদি দর্শকদের জন্য বলতেন যে কবে থেকে শুরু, কতগুলো যুদ্ধ হয়েছে, কেন হয়েছে, সেগুলো একটু জানতে চাই। ধন্যবাদ। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে চৈনিক একজন চীনা একজন সমরবিদ, ওনার নাম ছিল সঞ্জু। উনি একটা বিখ্যাত বই লিখে গেছেন, বইটার নাম হচ্ছে দি আর্ট অফ ওয়ার। সেই আর্ট অফ ওয়ারের প্রথম যে লাইন ওই বইটার, ওখানে বলা আছে যে যুদ্ধ অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার জন্য? রাষ্ট্র এবং রাষ্ট্রের শাসকের জন্য। কারণ এক একটা যুদ্ধ মানে বিজয় একজনের, আরেকজনের সম্পূর্ণ ধ্বংস। সুতরাং যুদ্ধবিদ্যা অধ্যয়ন করাটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত দুর্ভাগ্যজনক মানে এই পরিস্থিতিতে আমাদের অনেককে আমি দেখি আনন্দিত বোধ করছে। আনন্দিত বোধ করার কোনো কারণ নাই। কারণ ভারত এবং পাকিস্তানের ভিতরে যে যুদ্ধ, এই যুদ্ধ যদি ফুল স্কেলে হয় তাহলে এর যে এফেক্ট আছে, ওই এফেক্টে কিন্তু বাংলাদেশও প্রভাবিত হবে। সেই আলোচনায় আমরা পরে আসব। শুরুতে আপনি যে প্রশ্নটি করেছেন সেজন্য ধন্যবাদ। অনেকেরই ধারণা যে ভারত পাকিস্তানের যুদ্ধ হঠাৎ করে এবারে প্রথম লেগেছে, আসলে ব্যাপারটা তা না। গত 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তান মোট চারবার ফুল স্কেল যুদ্ধে গিয়েছে। সিয়াচান এবং কুচে দুটা সমস্যা হয়েছিল। ওই দুটো সমস্যা অ্যাকচুয়ালি যুদ্ধ না, ছোট যুদ্ধ, কিন্তু ফুল স্কেল যুদ্ধ হয়েছে চারবার। 1947-48 সালে প্রথম কাশ্মীর যুদ্ধ, 1965 সালে দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ, 1971 সালে বাংলাদেশের এখানে যে স্বাধীনতা যুদ্ধ, ওইখানে এই দুই দেশ মুখোমুখি হয়েছিল, এবং 1999 সালে কার্গিল যুদ্ধ, বা এটাকে আপনি তৃতীয় কাশ্মীর যুদ্ধ বলতে পারেন। এবং এই যে যুদ্ধের ইতিহাস ভারত এবং পাকিস্তানের ভেতরে, এটা অনেকের মনেই আপনার মতো প্রশ্নের উদ্রেক করে যে কেন এই দুইটা দেশ বারবার যুদ্ধে একজন আরেকজনের সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। অনেকেই বলে থাকে যে ভারত পাকিস্তানের ভেতরে যে এই দ্বৈরথ, যে সারাক্ষণ যুদ্ধ যুদ্ধ একটা ভাব, এই ভাবের প্রথম কারণ হচ্ছে 1947 সালে যে দেশ বিভাজন হয়েছিল, ওই বিভাজনেই এই যুদ্ধের বীজ বপন করা ছিল। কারণ দুইটা রাষ্ট্র জন্ম লাভ করলো যুদ্ধ করে না, আলোচনার টেবিলে বসে, এবং সেই আলোচনায় ব্রিটিশরা এখানে কি একটা বিষ ফেলে গেল, সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো। সেখান থেকে শুরু। সো ধর্মের ভিত্তিতে যখন আপনি দেশ ভাগ করলেন, তখন শুরু হলো মাইগ্রেশন। বর্ডারের এপার থেকে ওপরে মাইগ্রেশন শুরু হলো। আপনি মূল উৎপাটন করা শুরু করলেন, এবং এর ফলে কি হলো? এটা ঘৃণার উদ্ভব হলো। এটাকে যেই 8টি কারণ ভারত পাকিস্তান যুদ্ধের মূল কারণ হিসেবে ধরা হয়, তার ভিতরে প্রথম কারণই হচ্ছে এই জায়গাটাতে সমস্যা। দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে কাশ্মীর। আচ্ছা, এই কাশ্মীরের সীমানা নির্ধারণ নিয়ে যে জটিলতা ব্রিটিশরা করে দিয়েছে, তার কারণে 3টা যুদ্ধ হয়ে গেল। কিন্তু এখন কাশ্মীর কি একটি স্বাধীন রাষ্ট্র হবে কিনা, কাশ্মীর ভারতের, কাশ্মীর কি পাকিস্তানের, অথবা কাশ্মীর কি ভাগাভাগি করে চীন, ভারত আর পাকিস্তানের, এই প্রশ্নের সমাধান হচ্ছে না বলেই এখন পর্যন্ত এটা নিয়ে টেনশন চলছে। 1972 সালে একটা সিমলা চুক্তি করা হয়েছিল। এই সিমলা চুক্তির ফলে ভারত এবং পাকিস্তানের মাঝখানে যে ভাগাভাগিটা হলো কাশ্মীরের, এই ভাগাভাগিটার লাইনটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোলকে 1972 সালে এসে প্রথম এই দুইটা দেশ বলল যে ওকে, এই যে
লাইন অফ কন্ট্রোলটা আছে এটা তুমি এবং আমি মেনে নিব। প্রস্তাব কে করলো? ইন্ডিয়া। কাকে প্রস্তাব করলো? পাকিস্তানকে। পাকিস্তান এটা মেনে নিল। প্রশ্ন হচ্ছে কেন? কারণ ওই সিমলা চুক্তির সময় বাংলাদেশ 1972 সালে 72 সালে স্বাধীনতার পর বাংলাদেশ বলেছিল যে পাকিস্তানি যে সকল যুদ্ধ অপরাধী আছে, কারণ পাকিস্তানের আর্মির যে 92,000 সৈন্য জি। তারা কিন্তু তখন ভারতের হাতে বন্দী। বাংলাদেশ দাবি করেছিল যে আপনার হাতে যে যুদ্ধবন্দীরা আছে তারা আমার দেশে যুদ্ধ অপরাধ করেছে, তাদের বিচার চাই। ঠিক আছে। ইন্ডিয়া করলো কি? পাকিস্তানকে বললো তুমি যদি এই লাইন অফ কমিউনিকেশন কাশ্মীরেরটা মেনে নাও তাহলে বাংলাদেশকে আমি বলবো যে তুমি মাফ করে দাও। বাহ। ঠিক আছে। এবং এর ফলে বাংলাদেশ কিন্তু ওখানে মাফ করে দিল। আর তার বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে ইন্ডিয়া আদায় করে নিল যে তুমি এই লাইনটা এখন ফলো করবা, তার স্বার্থ সে সফল করে দিল। রাইট। সো আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীরের বাম পাশে আজাদ কাশ্মীর, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল দ্বারা ভাগ করা। আবার ডান পাশে চীনের যে আকসাই চীন আছে তার সাথে আবার কিন্তু একটা বর্ডার আছে, যে বর্ডারটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাকে বলে এলওসি, এটাকে বলে এলওএসি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে কাশ্মীরের যে বন্টনটা আছে, এই বন্টনের যে সমস্যা, এই সমস্যাটাও কিন্তু ভারত পাকিস্তানের যে যুদ্ধ, 4টার ভিতরে 3টা যুদ্ধই হচ্ছে কাশ্মীর নিয়ে। সুতরাং কাশ্মীরের টেনশন একটা বড় সমস্যা। নেক্সট যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে ধর্ম, এবং এই ধর্মের জায়গায় ইসলাম ধর্ম কিন্তু এই দুই দেশের যে টেনশনটা হয় তার জন্য দায়ী না। কাশ্মীর সম্ভবত সবচেয়ে বেশি ইসলাম ধর্ম অধ্যুষিত এলাকা। কাশ্মীর এরিয়াটা ঠিক আছে, কিন্তু আমি এখন বলছি ভারত এবং পাকিস্তানের ভেতরে যে যুদ্ধ ভাবটা আসে সব সময়, তার মূল কারণ হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদ এবং মৌলবাদ। আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে ভারত আস্তে আস্তে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে কতটা স্বৈরাচারী হয়ে উঠেছে, এবং তারা কিন্তু এই হিন্দুত্ববাদের জন্য যেটা করছে সেটা হচ্ছে প্রথমে বাবরি মসজিদ ধ্বংস করলো। বাবরি মসজিদ যখন ধ্বংস করে তখন 2000 মুসলমানকে মেরে ফেলেছে। এরপরে কি করলো? গুজরাটে একটা বিরাট দাঙ্গা লাগলো, ওইখানেও প্রচুর মানুষ মেরেছে। ভেরি রিসেন্টলি আমরা দেখতেছি যে একটার পর একটা মসজিদ ধ্বংস করছে। তাদের একটা ধর্মীয় ভাবে মসজিদের প্রতি একটা প্রতিহিংসা আছে। তারা মসজিদ ভাঙবে, ভেঙে ওটার ভেতর থেকে মন্দির খুঁজে বের করবে, কারণ এটাই হচ্ছে তাদের চেষ্টা। ফাইনালি আপনি যদি দেখেন যে ওয়াকফ আইন যেটা ওরা রদ করলো, মানে প্রায় 9 লক্ষ একর জমি ভারতীয় মুসলমানদের কাছে ছিল, এই পুরা জমি এখন সরকার নিয়ে নিল। তার মানে কালকে মসজিদ থাকবে না, মাজার থাকবে না, আজমির শরীফ থাকবে না, তাজমহল থাকবে, মুসলমানরাও থাকতে পারবে না, মুসলমানরা থাকবে। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে যে ধরে ধরে ক্যামেরার সামনে এনে বলে, মুসলমানকে ধরে বলে জয় শ্রীরাম বল, না বললে পরে মারে। এর কারণে ধর্মপ্রাণ পাকিস্তানি যারা আছে তারা খুব বিক্ষুব্ধ হয়। নেক্সট রিজন যেটা, সেটা হচ্ছে যে পাকিস্তানের সামরিক বাহিনীর অতি আগ্রহ রাজনীতিতে, আর ইন্ডিয়ার ন্যাশনালিজমের আগ্রহ, এটা সবসময় কনফ্লিক্ট করে। এটা কনফ্লিক্ট করার মেইন কারণ কি? পাকিস্তান আর্মি ডেলিবারেটলি পাকিস্তানের পলিটিক্সে হস্তক্ষেপ করে। আজকে ইমরান খান এত জনপ্রিয় হওয়ার পরেও কেন পাকিস্তানের মানে যে রাজনীতি আছে ওখানে রেলিভেন্ট হলেন না, তার মূল কারণই কিন্তু হচ্ছে এইটা যে পাকিস্তান আর্মির এগেইনস্টে উনি কথা বলছিলেন, এবং এই পাকিস্তান আর্মি তাদের রাজনীতিতে দখলটা ধরে রাখার জন্য কন্টিনিউয়াস মনে করেন যে তাদের যে জনগণ আছে তাদেরকে উইপনাইজড রাখে ইন্ডিয়ার এগেইনস্টে, কারণ তাদের শত্রু তো একটাই ইন্ডিয়া। আর ইন্ডিয়াতে উল্টাটা যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়া অলওয়েজ বলে যে পাকিস্তান যদি এত গরম না থাকতো আমাদের সীমান্তে, তাহলে ইন্ডিয়া আজকে এত উন্নতি করতে পারতো না। ঠিক আছে। এবং এই যে মানে দুই পক্ষের যে দৌড়ত, এই দৌড়তটাতে ফুয়েল দিচ্ছে কারা? ইন্টারন্যাশনাল প্লেয়াররা কিভাবে দিচ্ছে? যখন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধকাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হলো, তখন পাকিস্তান চলে গেল হচ্ছে আমেরিকার কোলে, রাইট? আর ইন্ডিয়া চলে গেল হচ্ছে রাশিয়ার কোলে। যখন কোল্ড ওয়ার এরা শেষ হলো, এরপরে এখন কি চলতেছে? এখন চলতেছে হচ্ছে পাকিস্তান হচ্ছে চীনের সাথে বন্ধুত্ব, ইন্ডিয়ার বন্ধুত্ব বাড়তেছে আবার আমেরিকার সাথে। এই জিওপলিটিক্যাল টেনশন যেটা আছে, এটাও কিন্তু এই যুদ্ধটাকে থামতে দেয় না, বারবার তাদেরকে একজন একজনের প্রতিপক্ষ করে।
নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পানি। অনেকেই সমরবিদ যারা আছেন এবং অনেক মানে যারা এই জাতীয় জিনিস নিয়ে স্টাডি করেন, কনফ্লিক্ট নিয়ে স্টাডি করেন যারা, তারা অলরেডি ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কখনো লাগে তাহলে লাগবে হচ্ছে পানির জন্য। এখন দেখেন পানির ব্যাপারটা কিভাবে উইপেনাইজড হলো এই জায়গায়। 1960 সালে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা চুক্তি হয়েছিল, চুক্তিটার নাম হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। এখানে 3টা নদী ভারত থেকে পাকিস্তানে ঢুকছে, 3টা নদী পাকিস্তান থেকে ভারতে গেছে। ভারত থেকে যে 3টা নদী পাকিস্তানে ঢুকছে তার একটা নাম হচ্ছে সিন্ধু, একটা নাম হচ্ছে জিলম, আর একটা হচ্ছে চেনাব। এই যে 3টা নদীর পানির মধ্যে বাদ দেওয়ার চেষ্টা ভারত প্রায়ই করার চেষ্টা করে, এটা যাতে করতে না পারে সেই জন্য এই 1960 সালে একটা চুক্তি হয়েছিল। এবারের কনফ্লিক্টে এসে আবার দেখেন আপনি এবার যুদ্ধটা কেন লাগলো, কারণ হচ্ছে ভারত ডিক্লারেশন দিয়েছে যে 1960 সালে যে ইন্দাস ওয়াটার ট্রিটি হয়েছিল এই ট্রিটিটা সে এখন রদ করে দিবে। এটা রদ করে দেওয়ার মানে কি, পানি আটকে যাবে। এক সিন্ধু নদীর পানি আটকালে পরে পাকিস্তানের প্রায় 80% পানি সেচ বন্ধ হয়ে যাবে, কৃষি নির্ভর দেশ পাকিস্তান, কৃষিটা নষ্ট হয়ে যাবে। সরি, এই জন্যই পাকিস্তানও কিন্তু বলছে যে এই ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে এইটাতে হাত দেওয়া যদি হয় তাহলে প্রথম কথা হচ্ছে এটাকে আমরা যুদ্ধ ঘোষণার শামিল বলে গণ্য করব। এটা কি তাহলে পেহেলগামের যে হামলা হলো তারপর রাইট, পেহেলগামের হামলার পর এবারের যুদ্ধের প্রেক্ষাপটটা কি আসলে? এবারের যুদ্ধের প্রেক্ষাপট, পেহেলগামের হামলাটাকে অনেকেই বলে যে পরিকল্পিত, ইন্ডিয়া পরিকল্পিতভাবে এটা করে পাকিস্তানকে দোষ দিচ্ছে, রাইট। এবং এই হামলাটার পরপরই কিন্তু এই চুক্তিগুলো বাতিল হওয়ার। এই হামলাটার ব্যাপারে যেটা হলো যে পেহেলগামের যে হামলাটা হলো তার পরপরই মানে ইন্ডিয়া খুব দ্রুত কিছু পদক্ষেপ নিল যেটা পুরো বিশ্বকে বিস্মিত করছে। যেমন ধরেন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার সৌদি আরব সফরে ছিলেন, উনি সফর সংক্ষিপ্ত করে দেশে চলে আসলেন এবং অমিত শাহ চলে গেলেন হচ্ছে ওই জায়গা দেখার জন্য। যারা মারা গেছে 27 জন মারা গেছে, তাদের বিদেহী আত্মার জন্য আমরা মাগফিরাত কামনা করি। অবশ্যই এটা দুঃখজনক ঘটনা, কিন্তু অনেকেই আবার সন্দেহ করছে যে এই ঘটনাটা কি আসলে পরিকল্পিত কিনা। এটাকে সামরিক ইতিহাসের ভাষায় বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এরকম একটা কাজ করছিল। বিশ্বযুদ্ধ শুরুর আগে নিজেরাই নিজেদের একটা রেডিও স্টেশনে পুলিশ আর্মির ইউনিফর্ম কিনে ওটা পরাইছে, পরায় ওই ইউনিফর্ম পরিয়ে ওই রেডিও স্টেশনে হামলা করে ভিডিও করে রেডিওতে এটা প্রচার করছে যে পুলিশরা আমাদেরকে আক্রমণ করছে, আমরা এখন বাধ্য যুদ্ধ করতে। হালাল করে নেওয়া, এই যে হালাল করে নেওয়া এটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। এই যে পেহেলগামের ঘটনাটাকে অনেকে বলে যে এটা একটা ইন্ডিয়ান ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল। কেন ছিল? কারণ হচ্ছে এই অপারেশনটা হওয়ার পরপরই ইন্ডিয়া করলো কি, একদিকে তারা বলতেছে যে আক্রমণকারী যারা আসছিল তারা মুখে মুখোশ পরে আসছিল, কিন্তু ঘন্টাখানেকের ভিতরে 4 জনের ছবি চলে আসলো পরিষ্কার, হাতে আঁকা ছবি, যে এই হচ্ছে চেহারা। তাহলে মুখোশ পরা লোকের চেহারার ছবি কেমন আসলো? এটা একটা বিস্ময়ের সৃষ্টি করেছে। দ্বিতীয় যেটা হচ্ছে, তারা একটা দম্পতিকে বলতেছিল এই দম্পতি ওখানে মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরে ওই দম্পতি লাইভে এসে বলতেছে আমরা তো বেঁচে আছি। এটা তো হচ্ছে আমাদের গতবার যে আমরা বেড়াতে গেছিলাম সেই বেড়াতে যাওয়ার ছবি। এতে একটা ধাক্কা খাইছে বিশ্ব জনমত যে আসলে কি ঘটনাটা কি মানে পরিকল্পিত কিনা। এর পরপরই যেটা হলো সেটা হচ্ছে যে খুব দ্রুত ইন্ডিয়া কয়েকটা ঘোষণা দিল যে 48 ঘন্টার ভিতরে পাকিস্তানিদের দেশ ত্যাগ করতে হবে, ভিসা বন্ধ হয়ে গেল পাকিস্তান থেকে। তারপর হচ্ছে তাদের এমবেসিতে লোক 55 থেকে কমিয়ে 30-এ নামে আনিয়ে আসা হলো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই ইন্দাস ওয়াটার ট্রিটি 1960-তে যেটা হয়েছে, সিন্ধু চুক্তি, এই চুক্তিটা বাতিল করে দেবে। মানে বাতিল তো করে নাই, বলছে যে এটা রদ আপাতত স্থগিত করা থাকবে। এর ফলে যেটা হলো যে সাথে সাথে পাকিস্তান আবার আর উল্টা আনসার দিল। পাকিস্তানের আনসার কি ছিল, ঠিক আছে তুমি বলছো যে সব পাকিস্তানিকে ভারত ছাড়তে হবে, ওরাও বললো যে সব ভারতীয়কে পাকিস্তান ছাড়তে হবে। ওরাও দূতাবাস কমিয়ে দিল। ওরাও বললো যে ঠিক আছে তোমার দূতাবাসে যেহেতু আমার আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অ্যাটাচেরা থাকতে পারবে না, তোমার দূতাবাসেও আমার আর্মি, নেভি, এয়ারফোর্সের আমি অ্যালাউ করবো না। সো এগুলো হলো। বাট সিন্ধু চুক্তির বিনিময়ে এবার পাকিস্তান যে শর্তটা দিল সেটা হচ্ছে যে সিন্ধু চুক্তি যেহেতু রদ করা হচ্ছে, তাহলে আমি 1972 সালের সিমলা চুক্তি আর মানি না।
72 সালে সিমলা চুক্তি না মানার মানে কি? তার মানে হচ্ছে যে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের মাঝখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা নাই এখন, ধরে নিতে হবে। তাহলে এখন পাকিস্তান আর্মি চাইলে যতদূর চায় পুরো কাশ্মীরে সে অপারেশন পরিচালনা করতে পারবে। এটা একটা বিপজ্জনক জিনিস। তো এই পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে পেছনের যে স্টোরিটা ছিল, এই দুইটা মিলে এসে মনে করেন যে এই যুদ্ধের সূচনা হলো। এবং এই জায়গায় ভারতের তাড়াহুড়া করার কারণ ছিল, কারণ অনেকে মনে করে, যারা কন্টেম্পোরারি পলিটিক্স ফলো করে, তাদের ধারণা যে সম্ভবত ওই যে ইন্ডিয়াতে ওয়াকফ আইনের ব্যাপারে যে কথাটা বললাম, এইটা থেকে নজর সরানোর জন্য, কারণ দেশ জুড়ে কিন্তু একটা আন্দোলন শুরু হয়ে গেছিল, মুর্শিদাবাদে কিন্তু কয়েকজন মারাও গেছে এটা নিয়ে আলোচনা, মানে রাস্তায় বিক্ষোভ করতে গিয়ে। এইটা থেকে দৃষ্টি সরানোর জন্য এটা হচ্ছে প্রথম কারণ বলে অনেকে মনে করছে। দ্বিতীয় কারণ যেটা তারা ভাবছে সেটা হচ্ছে যে মোদী সরকার অলরেডি কিন্তু, মোদীর গদি বেশ টলটলায়মান, এবং এই সেপ্টেম্বর মাসে মোদীর 75 বছর বয়স হয়ে যাবে। সুতরাং মোদী অলরেডি বলতে বাধ্য হয়েছে যে আমি অবসরে চলে যাব। এখন মোদী যদি অবসরে চলে যায়, তাহলে বিজেপির আসলে জনপ্রিয়তা এমনিতে যা ছিল তার অনেকাংশই মোদী নির্ভর জনপ্রিয়তা ছিল, সেটা কমে যাবে। সুতরাং এই জাতীয় পরিস্থিতিতে অনেক রাষ্ট্র ওই যুদ্ধ রান্না করার চেষ্টা করে, এটা বলে কুকিং দ্য ওয়ার ইন অ্যাডভান্টেজ। ঠিক আছে? এবং এই যে ভারত যে এই মুহূর্তে যুদ্ধ খুঁজতেছে বিভিন্ন জায়গায়, কারণ কি? কারণ যুদ্ধ দিলে পরে দেশের জনগণ একতাবদ্ধ হয়ে যায়, যুদ্ধ দিলে পরে দেশের জনগণ কিছুক্ষণের জন্য সব ভুলে যায়, যুদ্ধের কথা মনে রাখে। এবং ওই জায়গাটাতেই ভয়, সেটা হচ্ছে যে যুদ্ধটা কি শুধুমাত্র পাকিস্তানের সাথেই হবে না, আবার আমাদের দিকেও তারা পাগলামি শুরু করবে। ঠিক আছে? তো পেহেলগামের ঘটনা এবং এই যুদ্ধের মূল কারণের ভিতরে অনেকেই মনে করছে যে ভারতের আর কোনো কারণ ছিল না যুদ্ধ ঘোষণা করার, একটাই কারণ যে এই মুহূর্তে তারা স্ট্র্যাটেজিক্যালি পুরা বিশ্ববাসী এবং ভারতীয়দের যে দৃষ্টিটা আছে এইটাকে শিফট করতে চায়। এটি একটি কারণ। তো এই যে যুদ্ধটা শুরু হলো, এটাকে কি আপনি কি মনে করছেন যে এটি কি আসলে পেহেলগামের ঘটনার একটা জাস্ট মানে কি বলবো রিয়াকশন, নাকি ফুল স্কেলে যুদ্ধ শুরু হয়ে গেল? আর যদি ফুল স্কেলে যুদ্ধ শুরু হয়ে যায়, দুই দেশের সামরিক শক্তি, আপনি তো সামরিক যুদ্ধ নিয়ে অনেকগুলো বইও লিখেছেন, নিশ্চয়ই আপনি জানেন যে আসলে পারমাণবিক শক্তির দিক থেকে সমান সমান হলেও আমরা জানি যে সামরিক শক্তিতে দুই দেশের মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। সেই জায়গাটাতে আসলে কতটা সফল হবে পাকিস্তান বা? আচ্ছা, প্রত্যেকটা যুদ্ধের আসলে একটা ইমিডিয়েট কারণ থাকে আর ওই যে লং ব্যাকগ্রাউন্ড থাকে। আমি লং ব্যাকগ্রাউন্ডটা বললাম, ইমিডিয়েট কারণটা এটা বললাম। যেমন ধরেন যে প্রথম বিশ্বযুদ্ধ কেন শুরু হয়েছিল? কারণ প্রিন্সিপ নামে একজন লোক একজন রাজকুমারকে গুলি করে মেরে ফেলছিল। এই কারণ থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। সো ওটা হচ্ছে ইমিডিয়েট কারণ। একই রকম ভাবে পেহেলগাম হচ্ছে ইমিডিয়েট কারণ। এখন এখান থেকে ফুল স্কেল ওয়ার হবে কিনা, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে আসলে একটু ওয়েট করতে হবে। কারণ এখানে এখন এত জটিল সমীকরণ চলে আসছে। কিছুদিন আগে আপনি হয়তো লক্ষ্য করছেন যে ইসরায়েল কিন্তু ইন্ডিয়ার সাথে বেশ কিছু লেনদেন করলো। তো ইসরায়েল যখন ইন্ডিয়ার সাথে খুব একটা ঘেঁষাঘেঁষি শুরু করে দিল, তখন অনেকেই এই ভয়টা পাচ্ছিল যে পেহেলগামের ঘটনার পরে যেইভাবে ইসরায়েল প্যালেস্টাইনের সাথে মানে ব্যবহার করেছে, এবং অনেকেই এখন বলছে যে গাজার যে অবস্থা, গাজা হামলা, সেটার সাথে কোনো তুলনা করা হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে ভাই, যেটার প্রতি আমি মানে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে এই পৃথিবীতে এখন কি আসলে যৌক্তিক কিছু হচ্ছে কিনা। এই প্যালেস্টাইনে যে গুনে গুনে মানুষ মারা হচ্ছে প্রতিদিন, কোথায় বিশ্ব জনমত? নাই তো। তার মানে লজিক্যাল হচ্ছে না। আজকে যদি পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া একই কাজ শুরু করে দেয়, ওই বিশ্ব চুপই থাকবে। কালকে যদি ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে শুরু করে দেয়, একই, পুরো বিশ্ব এখন কেমন জানি মানে জাতিসংঘের মহাসচিব সে একটা বিবৃতি দিবে, সংযত থাকুন। আপনি ইউক্রেনের দিকে তাকান, এত সুন্দর একটা দেশ, তার পিছনে আমেরিকা দাঁড়ানো ছিল, রাশিয়া অ্যাটাক করলো, করার পরে দেশের অবস্থা কি এখন? মাঝখান দিয়ে ট্রাম্প এসে কি করে ফেললো? ইউক্রেনের যে প্রেসিডেন্ট আছে জেলেনস্কি, তাকে একটা ধমক দিয়া এবার ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে তার একটা বড় অংশ সে চুক্তি করে নিয়ে নিল, রাইট? কামিং ব্যাক টু ইওর কোশ্চেন, যে দুইজনের মানে শক্তিগত সক্ষমতার যে আছে, এটাকে সমর বিজ্ঞানের ভাষায় বলে বেলিজারেন্ট রেশিও, মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের যে কম্পারিজন, এটাকে বলে বেলিজারেন্ট রেশিও।
বেলিজারেন্ট রেশিও অনেকগুলো হিসাব করে হয়, যেমন ওর কয়টা ট্যাঙ্ক, এর কয়টা ট্যাঙ্ক, এর কয়টা প্লেন, ওর কয়টা প্লেন, এর কয়টা নিউক্লিয়ার হেড আছে, ওর কয়টা নিউক্লিয়ার আছে। তা আমাদের আলোচনায় আমরা এত ডিটেইলে যাব না। আমার ধারণা আপনাদের যারা নিউজের ভাইরা আছেন তারা চাইলে একটা স্ট্যাটিস্টিক্স আমাদের আলোচনার সময় দিয়েও দিতে পারেন নিচে, ওটা দিক, বাট আমরা আলোচনাটা চালাই। বড় দাগে যদি আমি বলি, ফার্স্টে হচ্ছে যে ল্যান্ড ফোর্সেস বা আর্মি, সেনাবাহিনীর দিক থেকে সংখ্যাগতভাবে ভারতের ধরেন আছে 14 লাখের মতো সৈন্য, আর পাকিস্তানের আছে ধরেন অ্যারাউন্ড 6.5 লাখের, 6.5 লাখের মতো সৈন্য। আর এছাড়াও ধরেন যুদ্ধ লাগলে রিজার্ভ বাহিনী যেগুলো আছে ওগুলোর সংখ্যাও ভারত আগায় আছে, কারণ ভারতের দেশের সাইজ বড়, ভারতের জনসংখ্যা বেশি, বাজেটও অনেক বেশি, প্রায় $14 বিলিয়ন মতো বাজেট আছে ওদের, সামরিক বাজেট। তো তার মানে কি আর্মির দিক থেকে ওরা কিন্তু আগে আছে। 2 নম্বরে হচ্ছে নেভি তো পাকিস্তানের চেয়ে ইন্ডিয়া আগে আছে। এয়ারফোর্সে রিসেন্টলি চেঞ্জ আসছে। এয়ারফোর্সে যখন চাইনিজ ওই যে জে-10 যখন এসে জয়েন করলো এবং রাফালের এগেইনস্টে চায়না যখন ক্ষেপণাস্ত্র দিল পাকিস্তানকে, তখন এয়ারফোর্সে কিন্তু এখন একটা সমতা বিরাজ করতেছে ভারত পাকিস্তানের ভিতরে। এবার আসি হচ্ছে নিউক্লিয়ার সক্ষমতায়। মজার ব্যাপার হচ্ছে যে ভারতের আছে দূরপাল্লার নিউক্লিয়ার, যেটাকে বলা হয় আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আর পাকিস্তানের আছে স্বল্প পাল্লারটা। আচ্ছা, তো এই স্পেসিফিক ভারত পাকিস্তান যুদ্ধের কথা যদি বলেন, তাহলে এই জায়গায় আবার পাকিস্তান একটু আগায় আছে, কারণ সে স্বল্প পাল্লারটা তার কাছে বেশি আছে, স্বল্প পাল্লারটা খুব দ্রুত অ্যাটাক করা যায়। এবং আরেকটা সমস্যায় আছে ইন্ডিয়া, সেটা হচ্ছে যে ইন্ডিয়া কখনো প্রথমে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে না, এই চুক্তিতে সে চুক্তিবদ্ধ, ঠিক আছে। পাকিস্তানের এই ধরনের চুক্তি মেনে অবশ্য যুদ্ধ করতে হবে। যুদ্ধ তো আপনার কিছু আইন মানতেই হবে, আইন না মেনে যুদ্ধ হবে না, তাহলে তো তখন এটা হয়ে যাবে ওই যে মিলিশিয়াদের মানে ফাইট। বাট পাকিস্তান আবার এই চুক্তিতে সাইন করে নাই। পাকিস্তান চাইলে ফার্স্ট অ্যাটাক করতে পারবে পারমাণবিক বোমা নিয়ে। তো এই প্রেক্ষাপটে আর ডক্ট্রিনের কথা যদি বলেন, ভারতের একটা সুবিধা আছে, ওরা যে কোল্ড ডক্ট্রিনে আগায় সেটাতে হচ্ছে যে একটা টাইম ওরা ধরেন কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে পারে। যেমন ধরেন পাকিস্তান ফ্রন্টে যুদ্ধ করলো, আবার ও শখ হইলো বাংলাদেশ ফ্রন্টে একটা যুদ্ধ শুরু করে দিল ইস্টার্ন কমান্ড দিয়ে, আবার কাশ্মীরের দিকে অথবা অরুণাচল যেটা আছে সেদিকে আবার চায়নার সাথে একটু করতে সে চাইলে পারে। আবার একই সাথে পাকিস্তানের সাথেই যে তার যে বর্ডার আছে, এই বর্ডারে বিভিন্ন জায়গা দিয়ে সে অ্যাটাক করতে পারে এবং এটা খুব র্যাপিডলি করতে পারে। এটা একটা ওদের ডক্ট্রিনাল সক্ষমতা। ওয়্যারএজ পাকিস্তানের অ্যাডভান্টেজ হচ্ছে সে আবার প্রতিরক্ষার যুদ্ধে খুব ভালো। সে যখন কোথাও প্রতিরক্ষা করে, মানে অ্যাটাকে না গিয়ে যে সে যদি প্রতিরক্ষা যুদ্ধ করে, তাহলে সেটাতে খুব ভালো। আর যুদ্ধের নিয়ম অনুযায়ী আপনি একজন সৈন্যকে যদি পরাস্ত করতে চান, তাহলে আপনার 3 জন সৈন্য থাকতে হবে। তো অঙ্কের হিসাবে দেখা যাচ্ছে যে পাকিস্তানের 3 গুণ সৈন্য কিন্তু নাই ভারতের। সুতরাং যুদ্ধ যদি লাগে ফুল স্কেল, তাইলে আসলে এই যুদ্ধের রেজাল্ট কেউ বলতে পারবে না যে আমি জয়ী হয়েছিলাম। ইনফ্যাক্ট 1971 এর যুদ্ধ ছাড়া বাকি যে 3টা কাশ্মীর নিয়ে যুদ্ধ ওরা করছে, তাদের একটাতেও কিন্তু কেউ যে পরিষ্কারভাবে জয়লাভ করেছে সেটা বলতে পারেনি। এই জন্যই ইন্ডিয়া 1971-এ আমাদের যে সর্বাধিনায়ক ছিল জেনারেল ওসমানী, তাকে ধাক্কা দিয়ে সরায়া তারপরে জেনারেল জি আসতে পারবে না, মানে এস ফোর্স, কে ফোর্স, কোন ফোর্স কমান্ডারকে আসতে দেয় নাই, তারা নিজেরা সাইন করছে। কারণ সেখানে একটি তারা চাইছে যে এই একটা যুদ্ধে পাকিস্তানের সাথে যে আমরা জিতছি, এই ছবিটা বারবার দেখাবো। ভারত পাকিস্তান যুদ্ধের এখনকার যে প্রেক্ষাপট, আমরা সবাই যেটি জানি যে কাশ্মীর তো গাজা দখল করবে, এটা নিয়ে ইসরায়েলের যে এতদিন ধরে যুদ্ধ চলছে, অনেকেরই ধারণা যে এই যুদ্ধটাতে কাশ্মীর দখল করবে ভারত। কিন্তু আপনার আলোচনায় আমি যতটুকু বুঝলাম যে আসলে কাশ্মীর দখল করাটা মূল কারণ নাও হতে পারে, আপনি যেভাবে বিশ্লেষণ করছেন। আসলে কি কাশ্মীর দখল করার জন্যই ভারতের এই আক্রমণ, নাকি আরো বিশদ কোনো? কাশ্মীর ভারত জীবনে দখল করতে পারবে না, পারবে না। না, কাশ্মীরের একটা অংশ চীনের আন্ডারে, আপনাদের এটা ভুলে গেলে হবে না। আরেকটা অংশ হচ্ছে পাকিস্তানের আন্ডারে। সুতরাং রাদার ভয়ের ব্যাপার হচ্ছে চীন এবং পাকিস্তান যদি একাট্টা হয়ে যায়, তাহলে না আবার ওদের ধরেন যে বাকি কাশ্মীর যেটা আছে ওটা হারায়, ওটা একটা ভয়। ওটা হারাইলে তো ম্যাপটা দেখতে খারাপ লাগবে, অনেক মাথা নেই, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে।
সো আমার কাছে মনে হয় এই ভয়টা অমূলক। যে আর ধরেন আজাদ কাশ্মীরের যে অংশটা আছে ওই অংশটা বেশ দুর্গম। ওইখানে আপনি প্রথম কথা হচ্ছে যে যুদ্ধ করাও কঠিন ওই জায়গাটায়। আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে যেটা ভারত পাকিস্তানের ভেতরে এই 3-4টা যুদ্ধ হওয়ার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন সেটা হচ্ছে ইরান যেরকম দেখবেন যে হেজবুল্লাহ, হুতি এদের এবং হামাসকে হেল্প করে ইসরায়েলের এগেইনস্টে ফাইট করে, সে কিন্তু সরাসরি ইসরায়েলের এগেইনস্টে যুদ্ধ করে না, সে যুদ্ধ করে হচ্ছে হেজবুল্লাহ দিয়ে, হুতি দিয়ে, হামাস দিয়ে। একই রকম ভাবে পাকিস্তান আবার ইন্ডিয়ার এগেইনস্টে কন্টিনিউয়াস যুদ্ধ করে হচ্ছে এই তেহরিক ইনসান কি সব যে পার্টিগুলো আছে যেগুলা ধরেন এই জাতীয় টেররিস্ট অ্যাটাক করে অথবা ছোট ছোট জঙ্গি হামলা করে। সুতরাং এটাকে বলে প্রক্সি ওয়ার, মানে আপনি সরাসরি নিজের আর্মি দিয়ে যুদ্ধ করবেন না, কিন্তু ছোট ছোট জঙ্গি দল যেগুলো আছে এগুলাকে দিয়ে আপনি ঝামেলা করবেন। তো এই টেনশনটা ওখানে আছে। এবং মুজাফরবাদ এবং ওই যে এরিয়াটা আছে আজাদ কাশ্মীরের, ওইখানে ইন্ডিয়ান আর্মির পক্ষে আসলে জয়লাভ করা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। সো এই কারণে আমার মনে হয় যে কাশ্মীর দখলের যে ইচ্ছে নিয়ে যে যুদ্ধ, এইটা আমার কাছে মনে হয় যে অতটা যৌক্তিক না। কারণ কাশ্মীরের ডেমোগ্রাফি যেটা, মানে আপনি তো জিওগ্রাফির এগেইনস্টে ফাইট করতে পারবেন না, ইউ ক্যানট ফাইট জিওগ্রাফি। আপনি লক্ষ্য করে দেখবেন যে আফগানিস্তান এমন একটা দেশ যেখানে আমেরিকা ট্রাই করছে, যেখানে রাশিয়া ট্রাই করছে, রাশিয়ার লাল ফৌজরাও ট্রাই করছে, কিন্তু জয় হাসিল করতে পারে না। কারণ হচ্ছে জিওগ্রাফি, একই রকম জিওগ্রাফি আল্লাহ আমাদেরকে দিছে। ওদের আছে পাথর, আমাদের আছে হচ্ছে নদী নালা। বর্ষাকাল আসলে পরে এই দেশে ইউএস আর্মি বলেন, যেই আর্মি বলেন, কোন আর্মি এসে জিততে পারবে না। এটা আমাদের দেশ। আমরা বারবার আমাদেরকে যতবারই যে অ্যাটাক করবে আমরা এই যুদ্ধটা এনে নিয়ে যাবো বর্ষাকালে, এবং বর্ষাকালে নিয়ে বিজয় মেরে ফেলবো আমরা। এটা হচ্ছে আমাদের টেকনিক। এটা আফগানিস্তানের টেকনিক আলাদা। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধে ইউএসএ খুব ট্রাই করছে, কিন্তু জিততে পারে না। কেন পারে নাই? ওখানকার কিন্তু জিওগ্রাফি একরকম আছে, প্লাস হচ্ছে এটা একটা ইনসার্জেন্সি ছিল। সো ওই যে বেলটা আছে, আজাদ কাশ্মীর যে বেলটা আছে, ওই বেলটাতে যে পরিমাণ ইনসার্জেন্সি চলে, ওইখানে গিয়ে আসলে এই মেইন ফোর্স নিয়ে ফাইট করে, মানে ওইটা তখন ইকোনমিক হয় না আর কি যুদ্ধটা। তো আমার কাছে স্টিল আই বিলিভ যে এই যুদ্ধটা ফুল স্কেল হয়তো হবে না। আর ফুল স্কেল না হলে পরে এই ফোঁসফাঁসের মেইন কারণ হচ্ছে আবার একটু জাতীয়তাবাদটা জাগায় দেওয়া। বিজেপির তো মেইন কাজই হচ্ছে আরএসএস এর মাধ্যমে সারাক্ষণে যে হিন্দুত্ববাদ আর হচ্ছে জাতীয়বাদটা। পাকিস্তান তো আভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত, আপনি নিজেও জানেন। জাতিগত দ্বন্দ্ব সংঘাত রয়েছে, অর্থনৈতিক সংকট রয়েছে, বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের চোখ রাঙানি রয়েছে, আফগানিস্তানের সীমান্ত একটা সমস্যা রয়েছে পাকিস্তানের। এই অবস্থায় ফুল স্কেলের যুদ্ধে গিয়ে পাকিস্তান কি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না? মানে ফুল স্কেল যুদ্ধ যে কারোর জন্য একটা ভয়াবহ ক্ষতির কারণ, এতে কোনো সন্দেহ নেই। পাকিস্তান এবং ভারতের জন্য আফগানিস্তান একটা ভেরি সুইট ডার্লিং, মানে দুইজনই চায় আফগানিস্তানকে তাদের সাথে। কারণ বাস্তবতা হচ্ছে ওখানকার যে ডিনামিক্স এবং ডেমোগ্রাফি আছে, তাতে আফগানিস্তান যার পক্ষে থাকবে তারই জেতার সম্ভাবনা বেশি অলওয়েজ। তো এই জন্য দেখবেন যে যখন বাংলাদেশের সাথে পাকিস্তান 5ই আগস্টের পরে একটু হৃদ্যতা বাড়ানোর চেষ্টা করছে, সাথে সাথে মানে ইন্ডিয়া করছে কি, চলে গেছে হচ্ছে আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো করার জন্য। সো এই যে ইনভেলপিং এর যে একটা টেকনিক থাকে, ওটা থাকবে ওই জায়গায়। এখন মানে এই ওভারঅল যে ডিনামিক্সটা চলতেছে এই জায়গায়, সেই ডিনামিক্সে আসলে সুনির্দিষ্টভাবে মানে যুদ্ধে যে কেউ জয়লাভ করবে সেইটা বলাটা খুব কঠিন, এক নাম্বার। আর সেই জয়লাভের জন্য আসলে যে পরিমাণ ক্ষতি হবে, যেমন একটা প্রেডিকশন আমি দেখতেছিলাম, এটা ওয়ার গেমিং বলে, একটা কম্পিউটার দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা ওয়ার গেমিং করা হয়েছে। যে ওয়ার গেমিং এ দেখার চেষ্টা করা হয়েছে যে ভারত পাকিস্তান যদি দুইজনের সর্বস্ব দিয়ে যুদ্ধ করে, মানে এ ওকে অ্যাটম বোম মারবে, ও ওকে অ্যাটম বোম মারবে, সব মেরে মনে করেন যদি চেষ্টা করে, তাহলে 12 কোটি লোক মারা যাবে টোটাল। দুই দেশের 12 কোটি লোক মারা যাবে, এবং তারপরেও এই যুদ্ধের কোনো ফলাফল হবে না। এরপরে এই যুদ্ধের আসলে এরপরে মোরলরা আসবে এসে বলবে যে আর যুদ্ধ করো না, তারপর সমাধান করে দিয়ে তারপরে পশ্চিমরা যেটা করবে সেটা হচ্ছে যে 200 বছর ধরে আমাদের কাছ থেকে যেই সম্পদ লুট করে নিয়ে গেছে, ওই লুটের টাকা আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আপনাকে আবার ধার দিবে। মানে আমারই টাকা 200 বছর ধরে লুট করে নিয়ে গেছে, এই টাকা এখন আবার আমাকেই ধার দেয়।
যে তুমি তো যুদ্ধ করে টায়ার্ড হয়ে গেছো, না তোমাকে কিছু টাকা দিলাম, এটা আবার উচ্চ সুদে আমি আবার তার কাছ থেকে ধার নিব, আমি আবার এটা ফেরত দিব। মানে এই যে একটা দুষ্ট চক্র। আজকে আপনি দেখেন এই যে দুইটা দেশে যুদ্ধ লাগছে, এই জায়গায় লাভ করা হইতেছে সবচেয়ে বেশি। রাফাল বিক্রি করছে কোন দেশ? রাশিয়া, ফ্রান্স। ফ্রান্স। তারপরে চায়না বিক্রি করছে হচ্ছে ওই যে জেটেন পাকিস্তানের কাছে। লাভ তো ওদের হচ্ছে। এগুলো ধ্বংস হবে, আবার কিনবে। রাইট। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের একটা আমি বলবো পরিহাস। এটা একটা ভীষণ রকম। এই যে যুদ্ধ শুরু হচ্ছে, এই অবস্থায় কি আন্তর্জাতিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ কি নাই? জাতিসংঘ রয়েছে, তাহলে না আন্তর্জাতিক না, ওরা তো নিজেরাও ট্রাই করতেছে। আপনি নিশ্চিত থাকেন, আপনি কাতার অথবা ইউএইতে যদি এখন আপনার গোয়েন্দা চোখ থাকে, তাহলে আপনি দেখবেন যে ভারত এবং পাকিস্তানের কূটনীতিবিদরা তারা ওইসব জায়গায় অলরেডি, এটাকে বলে ব্যাকডোর নেগোসিয়েশন অলরেডি শুরু হয়ে গেছে। এবং নেগোসিয়েশনে কি হবে? আপনি আমার 5টা বিমান ফালাবেন, আমি আপনার ওই জায়গায় 3টা জায়গায় 9 বার অ্যাটাক করব, তারপরে একটু মিডিয়া কভারেজ হবে। হ্যাঁ, এগুলো তো আলোচনা হয়তো ইটস অন, ওই জায়গায় হচ্ছে। আর নাহলে এই দুটো রাষ্ট্র 47 সাল থেকে তো খালি বারবার যুদ্ধই খেলে, বুঝলেন নাই? আসলে যদি যুদ্ধের এমন কোনো কারণ থাকতো, আমরা কি করছি? আমাদের স্বাধীনতা দরকার ছিল, আমরা 9 মাসে তো আমরা রেজাল্ট নিয়ে আসছি। আর তো আমাদের পাকিস্তানের সাথে কোনো দায়িত্ব আছে? এদের তো যুদ্ধ যেটা আছে, এই যুদ্ধ কেন শেষ হয় না? কারণ শেষ করতে চায় না। দুই পক্ষই পলিটিক্স করে এই যুদ্ধ নিয়ে। তার মানে দুই দেশেরই এটা একটা, মানে নিজেদের স্বার্থের কারণেই নিজেরা যুদ্ধ করছে, যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ পাকিস্তানের যদি মনে করেন এতই মাইন্ড করতো যে না ইন্ডিয়ার এগেইনস্টে আর সম্ভব না, মারেই তো সবকটা পারমাণবিক বোমা মারবে। কিন্তু তাতে করে পাকিস্তান কতটা রাজনৈতিক ভাবে হোক এই যুদ্ধ যে করছে, পাকিস্তান কি খুব বেশি লাভবান হচ্ছে? পাকিস্তানের তো সমস্যা হচ্ছে যে ভারত যদি যুদ্ধ না খেলে, তাহলে তো পাকিস্তান রাষ্ট্রটাই মাঝে মাঝে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ওরা তো টিকেই থাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সারাক্ষণ। আচ্ছা, তাই না? তাদের মনোযোগ আর কিছুতে আছে? পৃথিবীতে পাকিস্তান আর কিছু করছে? আমি তো দেখি না। যদিও এটা পাকিস্তানের বিরুদ্ধে এভাবে বলতে চাই না, একটা দেশ মনে করেন যে সেই দেশের প্রতি সম্মান রেখে বলছি। বাট আমি যদি বিশ্বের দিকে তাকাই, তাহলে তো ভারত অনেক জায়গায় অনেক মানে ব্যক্তিত্বকে আপনি খুঁজে পাবেন যারা ভারতের ব্যাকগ্রাউন্ড থেকে এসে এক সময় ধরেন টেকনোলজিতে, গুগলে অথবা ইয়াতে এসব জায়গায় গেছে। পাকিস্তানে তো কাউকে দেখি না। তার মানে কি হচ্ছে? তাদের যে এফোর্ট আছে, তার এফোর্টের 16 আনাই তারা দিয়ে দিচ্ছে ইন্ডিয়ার এগেইনস্টে। এটা আবার একটু বেশি বেশি। আপনি যদি মানে একেবারেই জিনিসটা সলভ করতে চান, তাহলে তো আপনি চেষ্টা করতেন ওটা করতে। চেষ্টার আমরা দেখি নাই কখনো যে সেই চেষ্টা, রাইট, ওই চেষ্টাটা নাই। তার মানে হচ্ছে কি, দুইটা দেশের পলিটিশিয়ানরা এখানে পলিটিক্স করতেছে যুদ্ধে মূলত, আর মাঝখান থেকে ভুগতেছে দুইটা দেশেরই জনগণ। এই যে পাকিস্তান ভারতের যুদ্ধের কথা আপনি বললেন যে এটা আসলে তাদের রাজনৈতিক একটা খেলা, তো সেই রাজনৈতিক খেলায় আমরা আসলে কতটা সাফারার হতে পারি, বা আমাদের উপরে এই প্রভাব, যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপরে বা বাংলাদেশ ছাড়াও যারা আশপাশের আরো দেশ রয়েছে, নেপাল, ভুটান, এরা আসলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? যুদ্ধ যখন দুইটা দেশের ভিতরে যদি ফুল স্কেল যুদ্ধ হয়, তাহলে ওই দুই দেশের বর্ডারেই যারা আছে তারা কিন্তু এই যুদ্ধের কারণে এফেক্টেড হয় এবং বিভিন্ন ধরনের এফেক্ট এই জায়গায় আসে। ফার্স্ট আমি আসি হচ্ছে যে রিফিউজি একটা ক্রাইসিস তৈরি হয়, যেটি অলরেডি হয়েছে মায়ানমার যুদ্ধের কারণে। রাইট, এটা রিফিউজি ক্রাইসিস। যে কোনো যুদ্ধের ক্ষেত্রে রিফিউজি একটা ক্রাইসিস তৈরি হয়, যেটা পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য সবসময় একটা অস্বস্তি এবং আমি বলবো অসুবিধার কারণ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে যে যখন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে, তখন যে ফ্লাইটটা বাংলাদেশ থেকে দুবাই যাবে, ওই ফ্লাইটটা আর এখন এই দুইটা দেশের উপর দিয়ে যেতে পারবে না। তাকে এখন ট্যুর মানে রাউট নিয়ে তারপর যেতে হবে। সরি, তাহলে 100 কিলোমিটার যেতে যে তেল খরচ হইতো, তার চেয়ে মনে করেন যে এখন 500 কিলোমিটার ঘুরে গেলে পরে তেল খরচ বেড়ে যাবে। তেল খরচ যখন বেড়ে যাবে, তখন টিকিটের দাম বেড়ে যাবে, তাহলে আমাদের উপর এফেক্ট পড়লো। নর্মালি যখন দুইটা দেশ যুদ্ধে জড়িয়ে যায় একটু বড় পরিসরে, তখন ওই দুইটা দেশের সাথে ব্যবসা করা কঠিন হয়ে যায়। সো তখন একই সাপ্লাই চেইনের উপর একটা হিট পড়ে। যখন মানে কথার কথা যে যুদ্ধের সময় কোনো একটা স্পেশাল আইটেমের হয়তো রিকোয়ারমেন্ট বেশি ওই যুদ্ধ এলাকায়, তখন দেখা যাচ্ছে ওই আইটেমটার দাম বাজারে বেড়ে যায়। তখন আমরা যারা আবার থার্ড পার্টি আছে তাদের জন্য কেনাকাটার সমস্যা। সো এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা, ফিলোসফিক্যাল কথা এবং একাডেমিক কথাবার্তা। বাট টু বি ভেরি স্পেসিফিক, যে এখনকার রিয়েল যুদ্ধের কারণে বাংলাদেশের উপরে যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশকে ন্যাচারালি একটা হাই অ্যালার্টে থাকতে হচ্ছে। হাই অ্যালার্টে কেন থাকতে হবে? 2 দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তো বললেনই জি, যে আশেপাশের রাষ্ট্রে যে যুদ্ধের কথা শুনছি,
এই যুদ্ধের কারণে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। কারণ ঐতিহাসিকভাবে দেখা গেছে যে যখন কোনো দুইটা রাষ্ট্রের ভিতরে যুদ্ধ হয়, তাদের নেবারিং যে কান্ট্রি আছে তাদের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। দিস নাম্বার ওয়ান। এই জন্য আপনি দেখবেন যে দুইটা রাষ্ট্রের যুদ্ধ শুরু হয়, পরে আস্তে আস্তে বিশ্বযুদ্ধ হয়ে যায়। কারণ এরা এক পার্টি নিয়ে নেয়, ওরা একটা পার্টি নিয়ে নেয়, এরা অক্ষ শক্তি, এরা মিত্র শক্তি, এরকম হয়ে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে 1971 সালের পর মানে ভারত তো অত্যন্ত পরিকল্পনা করে অনেক দিন মানে দোয়া করে মানে অনেক ধরনের প্রচেষ্টার মাধ্যমে একটা জায়গায় এসে শান্তি পাইছিল যে যাক বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, এখন একসাথে পাকিস্তানের একদিকে আর পূর্ব দিকে আর পশ্চিম দিকে দুই দিক থেকে আমাকে ভয় পেতে হবে না, ঠিক আছে। কিন্তু গত 15 বছরে তারা বাংলাদেশকে নিয়ে যে ধরনের একটা বাজে খেলা খেলেছে এবং বাংলাদেশকে তাদের মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার একটা ট্রানজিট স্টেশন বানানোর চেষ্টা করেছে, এবং এটা যখন বাংলাদেশের মানুষের চোখে ধরা পড়ে গেছে এবং বাংলাদেশের মানুষ যখন বুঝে ফেলছে যে 54টা নদী আমাদের, একটা নদী চুক্তি মানে মানবে না বলে হুমকি দিছে বলে আজকে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে, সেখানে আমাদের 54টা নদী মনে করেন যে তারা আটকা দিয়ে রাখছে বাদ দিয়ে। আমাদের মানে 53টা নদী ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছে, আর একটা নদী আমাদের ফেনী নদী যেটা বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে ইন্ডিয়াতে ঢুকছে। এই ফেনী নদীর পানি সব নিয়ে যেতেছে, ওরা চুক্তি করে নিয়ে যেতেছে। মানে ওই যে আগে বলছিল যে যা দেয়ার দিয়েছি আর তো মানে বলতে পারবে না। তো ওই পরিস্থিতির পরে 5ই আগস্টের পরে এখন ইন্ডিয়া হঠাৎ করে বুঝতে পারছে যে বাংলাদেশ তো আমি চাইছিলাম হায়দ্রাবাদ সিকিম এই স্টাইলে একসময় কপ করে খায় ফেলবো, এটা তো আর সম্ভব হচ্ছে না। তো এই সম্ভব না হওয়ার কারণে 71 সালের পরে এই প্রথম ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধ যখন খেলতে যাচ্ছে, তখন তার পশ্চিম দিক পূর্ব দিকের বাংলাদেশ নিয়ে এই প্রথম সে একটু নার্ভাস। এই নার্ভাসনেসের জন্য কি হয়েছে, ইস্টার্ন কমান্ড যেটা আছে তারা কিন্তু প্রচুর ম্যানুভার করাইছে। সে এই ম্যানুভারের খবর তো আমরা জানি। জি, আজকে প্রধান উপদেষ্টা যখন বলতেছে যে আমাদের প্রস্তুত থাকতে হবে, আর প্রস্তুত যদি থাকতেই হয় তাহলে পূর্ণ প্রস্তুতি নিতে হবে, আধা-আধি নেওয়ার সুযোগ নাই। তিনি সেটি বলেছেন। ডক্টর ইউনূস প্রথম কথা হচ্ছে যে একটা বিদগ্ধ বিশ্ব বরেণ্য মানে গ্লোবাল অ্যাসেট, উনি প্রথমত ফালতু কথা বলার লোক না, এক। দ্বিতীয়ত হচ্ছে এখন উনি রাষ্ট্রের প্রধান, সো তার কাছে সব ইন্টেলিজেন্স আছে, সবকিছু প্রেক্ষিতেই উনি এই কথাটা বলছে যে অর্ধেক প্রস্তুতির আর সুযোগ নাই, পূর্ণ প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। তো বাংলাদেশের ক্ষেত্রে সীমান্তে কি সেই প্রস্তুতি আমরা নিয়েছি? এখন উনি তো বলছেন নিতে, আপনি আমাকে বলেন। আরেকটা প্রশ্ন যে আসলে উনি তো বললেন, আমরা আসলে কতটা প্রস্তুত হলাম? এইটার প্রশ্নের জবাব যদি দেই তাহলে হচ্ছে যে উনি বলছেন পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য। আমি এমনি কথার কথা বলি, আমাদের এই টিভি ভবন কি এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত? আপনারা কি প্রস্তুতি নিয়েছেন যে যুদ্ধ যদি শুরু হয় তাহলে কিভাবে আপনারা সম্প্রচার জারি রাখবেন? যুদ্ধকালীন সময়ে কোন রুমটাতে গিয়ে আপনারা সম্প্রচারটা রাখবেন? নিশ্চয়ই না। আমাদের ঢাকা শহর কি প্রস্তুতি নিয়েছে যে যুদ্ধ নিলে পরে সাইরেন যে বাজাইতে হবে, যখন প্লেন আসবে তখন তো সাইরেন বাজানোর কথা, ওই সাইরেন বাজানোর কথা কি আমাদের ওই নগর পিতাদের মনে আছে? নাই তো। তার মানে আমরা ওয়েট করছি যে কখন যুদ্ধ লাগবে, তারপর আমরা তাড়াতাড়ি দোকান থেকে সাইরেন এনে লাগাবো, তারপর থেকে হবে। এইটাকে প্রস্তুতি বলা না তো, সময়ের ব্যাপার। সেটা এইটাই আমি বললাম যে দেশের রাষ্ট্রপ্রধান বললেন যুদ্ধের জন্য প্রস্তুতিটা নেওয়ার জন্য। এই প্রস্তুতি কি শুধু আর্মি নিবে? এই জায়গাতেই তো প্রশ্ন। এই প্রস্তুতি কখনো আর্মি নেয় না একা, এই প্রস্তুতিটা নেয় হচ্ছে দেশ, পুরো দেশ প্রস্তুতি নেয়। আপনার ঘরে আমার ঘরে মানে যদি বোমা উপর থেকে যখন আকাশ থেকে বোম পড়বে, যখন গাজার অবস্থা দেখতেছেন না, নিরাপত্তা নিতে হবে। তারা টানেল বানাইছে। এটা কি গাজার আর্মি বানাইছে? জনগণরা বানাইছে। বানায় কেন টানেল বানাইছে? কারণ আকাশ থেকে যখন ইসরায়েলি বোম পড়তে থাকে তখন টানেলের ভিতরে গিয়ে লুকিয়ে তারা জীবন রক্ষা করে। আমরা কেন জানি মনে করছি যে ডক্টর ইউনূস যদি এখন বলেন যে পূর্ণ প্রস্তুতি নিতে হবে, তার মানে আমরা ধরে নিছি আমাদের আর্মির জন্য বিমান কিনতে হবে, আর্মি সেনাবাহিনী বিমান বাহিনীর জন্য নতুন বিমান কিনতে হবে। নো, ইটস নট লাইক দ্যাট। আমরা ইভেন যেটা বলছি সেটা হচ্ছে আমরা বলছি যে মৌলিক সামরিক প্রশিক্ষণটা তরুণদেরকে এখন দেওয়া উচিত। তাহলে কি হবে যে যুদ্ধের সময় আপনার যদি 2 লাখ সেনাবাহিনী থাকে আর 2 কোটি তরুণ যদি প্রাথমিক মৌলিক প্রশিক্ষণটা পাওয়া থাকে, তাহলে যুদ্ধের সময় আপনার 2 কোটি 2 লাখ সেনাবাহিনী পেলেন আপনি। সেটি অনেক নিদর্শন রয়েছে অনেক দেশে। রাইট।
পৃথিবীর প্রায় 49টা দেশ আছে যে দেশে এই মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় বাধ্যগত। হ্যাঁ, তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, আমি যেহেতু একটা রাজনৈতিক দলের এখন মুখ্য সমন্বয়ক হিসেবে কাজ করি, আমাদের প্রথম এজেন্ডা হচ্ছে এইটা। আমরা চেষ্টা করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বলছে এটাকে আমাদের ইশতেহারের সাথে একত্রিত করে আমরা বারবার সরকারকে বোঝানোর চেষ্টা করছি যে এটা দেশব্যাপী শুরু করার এখনই মোক্ষম সময়। এতে তো কোনো লস নাই। আপনি যদি এই ট্রেনিংটা নিয়ে রাখেন আপনার তো কোনো লস নাই, লাভ আমাদের জন্যই লাভ। অনেকে বলে যে এই ট্রেনিং পেলে পরে চুরি ডাকাতি অন্য কিছু বেড়ে যাবে। আরে বাবা, মানে আপনারা এটা বুঝেনি না, আর্মির লোকজন কি চুরি ডাকাতি মারামারি মানে নর্মাল যে ক্রিমিনাল আছে তাদের চেয়ে বেশি করে না কম করে? এই ট্রেনিং তো আপনাকে শৃঙ্খলা দেয়। সেটাই, এই ট্রেনিং এর ফলে আপনি অ্যাকাউন্টেবিলিটি আসবে। এই ট্রেনিংটা করতে আসলে আপনি রেজিস্ট্রেশনের ভিতরে আসবেন। যখন আপনি রেজিস্ট্রেশনের ভিতরে আসবেন, কেন আর্মির লোকজন মনে করেন যে আজে বাজে ছোটখাটো পেটি ক্রাইমে যায় না? কারণ তার রেজিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, তাকে খুব দ্রুত খুঁজে বের করা যায়, তাকে চিহ্নিত করা যায়। তা আপনি এই সিস্টেমটা ইম্পোজ করতে যদি আনা যায়, তাহলেই আমার মনে হয় ডক্টর ইউনূস যেই কথাটা বলছেন যে পূর্ণ প্রস্তুতি নিতে, এই পূর্ণ প্রস্তুতির মানে হচ্ছে তরুণ যারা আছে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। 2 নাম্বার হচ্ছে যুদ্ধকালীন সময়ে যদি যুদ্ধ আমাদের এখানে আমরা যে আক্রান্ত হই, আল্লাহ না করুক, তাহলে আমাদের মানে যে সাপ্লাই আছে খাবার দাবার এই যে জিনিসগুলো আছে এগুলোর জন্য যুদ্ধকালীন প্ল্যান এখনই করে রাখতে হবে, পরিকল্পনা করে রাখতে হবে, রাস্তাঘাটের পরিকল্পনা এখনই করে রাখতে হবে। আপনার আমার ব্যক্তিগত পর্যায়ে আকাশ মানে যখন সাইরেন বাজে, আকাশের বিমান আসলে পরে কোথায় কিভাবে লুকাইতে হয় এটা নিয়ে টিভিতেই আপনারা একটা দুটো মানে ইয়েই দেখান, সচেতনমূলক একটা দুটো ক্লিপই দেখান যে এইভাবে এই বিমের নিচে এইভাবে যদি আপনি লুকান তাহলে বোম পড়লেও আপনি ম্যাক্সিমাম সতর্কতা পাবেন। আপনি ফার্স্ট এইডের ক্লাস চালান, কলেজ স্কুলগুলো যেখানে আছে ওখানে আপনি রেড ক্রস এবং সিভিল ডিফেন্স যারা আছে সেই সময় তো আসলে চিকিৎসা নিয়েও খুব বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। ফার্স্ট এইড লাগবে না যদি যুদ্ধে আক্রান্ত হন, তাহলে আপনি এখনই স্কুল পর্যায়ে শুরু করে দেন না। ওই ফার্স্ট এইডের যে সকল লোকাল আপনার এনজিও গুলো আছে তাদেরকে বলেন যে ফার্স্ট এইডের ক্লাস নেওয়ার জন্য, সবাই ক্লাস ওখানে নিয়ে ফেললো। তো তারপরে ধরেন যখন যুদ্ধ লাগবে তখন ছোট ছোট আগুন ধরে প্রচুর, তো এখন থেকে মানে এটা আমরা প্রচারণা শুরু করি যে এই ধরনের আগুন ধরলে পরে কিভাবে কি করতে হবে, উদ্ধারটা কিভাবে করতে হয়। তো আমার কাছে এই জন্যই দুঃখজনক মনে হয় যে আসলে আমাদের রাষ্ট্রপ্রধানরা যে মানে যে বিদগ্ধ রাষ্ট্রপ্রধান হিসেবে উনি যখন একটা কথা বলেন এটা ব্যাখ্যা করার লোক নাই আমাদের এখানে। সব ওই যে ধরেন আগের ফ্যাসিস্ট আমলে বসে আছে, খালি আল্লাহ আল্লাহ করতেছে যে কিভাবে দিন পার করবে। অ্যাক্টিভ হতে হবে। এবং এই জন্য আমি আপনাকে বলবো, গত পরশুদিন আমি দেখলাম যে ভারত পাকিস্তানের এই অবস্থা দেখে এই যুদ্ধের আগেই 75 বছরের একজন ক্যাপ্টেন তার সেনাপ্রধানকে চিঠি লিখছে যে ভারত আর পাকিস্তানের মধ্যে মনে হয় যুদ্ধ লেগেই যাবে, আপনার তো শূন্য শর্ট পড়বে। আমি 1971 সালে বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করছিলাম ইন্ডিয়ান বাহিনীর পক্ষ থেকে, আমার অভিজ্ঞতা আছে যুদ্ধের। আমি আবারও রিকোয়েস্ট করতেছি আমাকে আমার ব্যাটালিয়নে জয়েন করার জন্য পারমিশন দেওয়া হোক। আমাদের বাংলাদেশেও তো প্রায় ধরেন যে 2-3 লাখ অবসরপ্রাপ্ত লোক আছে, তারা তো পেনশন পাচ্ছে, আপনার তো টাকা দেওয়ার দরকার নেই তাদেরকে, তাদেরকে ডাকেন না, তাদের সাথে কমিউনিকেশন করেন, তাদের অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব। অভিজ্ঞতাটা তো চিটাং হিলট্রেক্সও কাজে লাগানো যায়, রোহিঙ্গা সংকটও কাজে লাগানো যায়, আমরা এটা লাগাই না। এটা পুরোপুরি পলিটিক্যাল সমস্যা। পলিটিক্যালরাই আমাদের সেনাবাহিনীকে কলুষিত করছে, পলিটিক্যালরাই আমাদের সেনাবাহিনী জেনারেলদেরকে কদমবুঝি করানো শিখাইছে। এই পলিটিক্যাল যে লোকজন আছে, পলিটিশিয়ান যারা আছে, তারাই নিশ্চিত করতেছে যে সমাজ থেকে যেন এই যে প্রশিক্ষিত লোকজন আছে তাদেরকে যেন একদম সরায় ফেলা যায়। কারণ কি, আপনি একটা পলিটিক্যাল পার্টির কেন্দ্রে যখন একজন প্রশিক্ষিত সেনা অফিসারকে নিয়ে আসবেন তখন তো আপনি চুরি করতে পারবেন না, এই নগ্ন ভাবে মনে করেন যে বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবেন, অন্যায় করতে পারবে না। এই জন্যই তারা পরিকল্পিতভাবে এগুলা করে। আপনি রোহিঙ্গা প্রসঙ্গ যেহেতু আনলেন, একটু সেই দিকে একটু যেতে চাই। মানবিক করিডোর নিয়ে খুব আলোচনা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন। সরকার প্রথমে বলল যে মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে, পরে আবার বলছে যে যখন রাজনৈতিক দলগুলো বলল আমাদের সাথে আলোচনা করে করতে হবে, তখন বলছে যে না, এটা ফাইনাল কোনো কিছু হয়নি। আপনার কাছে কি মনে হয় মানবিক করিডোর অন্যান্য জায়গায় তো রয়েছে, এগুলো নিয়ন্ত্রণ নিয়ে, জাতিসংঘ নিয়ন্ত্রণ নিয়ে, বা আমাদের বাংলাদেশে যেটি হতে যাচ্ছে মায়ানমার সাথে, সরকারকে অ্যাভয়েড করে শুধু আরাকান আর্মির সাথে এই মানবিক করিডোর আসলে কতটা ভালো মন্দ আমাদের জন্য কি হবে? আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। এই রোহিঙ্গা সংকটের উপর আমার লেখা একটা বই আছে, নাম হচ্ছে রোহিঙ্গার অঙ্গ, এবং আমি নিজে এই রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 2 বছর কাজ করেছি একজন এনজিও কর্মী হিসেবে। সুতরাং ওই রোহিঙ্গাদের এই সমস্যাটা আমি গভীরভাবে অনুধাবন করি এবং জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। মানবিক করিডোরের ব্যাপারটাতে বলার আগে
আমি কয়েকটা ফ্যাক্টরস এবং কনসিডারেশনসের কথা মাথায় আনবো। নাম্বার হচ্ছে, রাজনৈতিক দলের সাথে কথা বলে মানবিক করিডোর দেওয়া লাগবে। রাজনৈতিক দল কি মানবিক করিডোরের উপরে এক্সপার্টিস গেইন করছে নাকি? মানে আমি তো এটা বুঝি না। জনগণ চাইতেছে ডক্টর ইউনূস আরো 5 বছর থাকুক, কথার কথা বলতেছি আমি। রাজনৈতিক দল কি সব জনগণের কি প্রতিনিধিত্ব অলরেডি করতে শুরু করছে নাকি? তারা গিয়ে বলে আসে, তারা তো কথায় কথায় দেখি যে সকালবেলা নির্বাচন, বিকালবেলা নির্বাচন চায়। সালাম দিলে সালামের উত্তরে ওয়ালাইকুম আসসালাম না বলে বলে নির্বাচন কবে? তো পলিটিশিয়ানদেরকে সব জায়গায় আসতে দিলে সমস্যা, এটা হচ্ছে একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে যে এক্সপার্টিস যদি থাকে তাহলে আপনি ডাকেন ওই জায়গায়। এক্সপার্টিস যদি থাকে তাহলে আপনি কিছু জিনিস বুঝতেন। সেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু লেজে গোবের করে ফেলছে এই জায়গায়। কেন করছে? কারণ এই যে খলিল সাহেব যা আছেন, উনি তো আসলে গভর্নমেন্ট চালায় না এর আগে। উনি দার্শনিকের মতো একটা কথা বলে ফেলছে, পরে তো কথা তো মাটিতে পড়তে দেয় না বাংলাদেশের পলিটিশিয়ানরা, বুঝেন নাই? নিজেদের তো কোনো এজেন্ডা নাই, নিজেদের তো কোনো কর্মসূচি নাই। আপনি এখন দেখবেন যে পলিটিক্যাল পার্টির কোনো কর্মসূচি নাই, তো তারা শুধু ওয়েট করতেছে কবে মনে করেন যে নির্বাচন হবে ওইটার জন্য, ওই একটা কর্মসূচি। হ্যাঁ, তো এখন প্রবলেম হচ্ছে যে এই কর্মসূচি না থাকার কারণে ওই উপদেষ্টারা, সহ উপদেষ্টারা যখনই কিছু বলে এটা মাটিতে পড়ার আগে এটা নিয়ে ছানাছানি শুরু করে দেয়। দ্যাট ইজ দ্য প্রবলেম। আর খলিল সাহেবদের প্রবলেম যেটা, সেটা হচ্ছে সরকার তো চালায় নাই এর আগে। তো তারা ডিপ্লোমেট ছিলেন, তো ডিপ্লোমেটিক স্টাইলে সে একটা কথা বলছে, আবার কোঅর্ডিনেশন না থাকার কারণে আগের দিন উনি এক কথা বলছে, পরের দিন আরেকজন বলছে না এটা হয় নাই। নাও কামিং টু দ্য প্রবলেম, সেটা হচ্ছে সমস্যাটা কি? আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের ইন্টারেস্ট সবার আগে, আমাদের স্বার্থ দেখতে হবে। আমাদের এই যে রোহিঙ্গা এবং আরাকান এবং বার্মা কনফ্লিক্ট, এই কনফ্লিক্টে আমাদের সমস্যা কোনটা? রোহিঙ্গা তো। এবং আমাদের পুরা বার্মাতেও যে রোহিঙ্গা আছে, বাংলাদেশেও যে রোহিঙ্গা আছে, তার ভিতরে কোন অংশটা আমাদের সমস্যা? বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা, রাইট? জি। আচ্ছা, এই মানবিক করিডোর কি বাংলাদেশের কুতুপালং ক্যাম্পে আটকে পড়া রোহিঙ্গাদের জন্য করা হচ্ছে? তা তো না। আমি অবাক হয়েছি, অনেকেই মনে করতেছে যে এই মানবিক করিডোর করা হচ্ছে বাংলাদেশে আটকে পড়া যে রোহিঙ্গা আছে কুতুপালং ক্যাম্পে তাদের জন্য। আরে ভাই, এদেরকে তো মানে ইউএনএইচসিআর, আইওএম এবং অন্যান্য এনজিওরা খুব সুন্দরভাবে ত্রাণ দিতে পারতেছে, তাদের কাছে দেওয়ার জন্য তো মানবিক করিডোর দরকার না। এটা আরাকান, ইয়েস, মানবিক করিডোরটা দরকার হচ্ছে আরাকানে আটকে পড়া রোহিঙ্গাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে আরাকানে আটকে পড়া রোহিঙ্গাদেরকে তুমি ত্রাণ দিতে চাও, কে দিতে চাইতেছে? জাতিসংঘ দিতে চাইতেছে। তার তো 101টা ওয়ে আছে। সে বার্মা গভর্নমেন্টের সাথে কথা বলেও দিতে পারতো, বার্মা গভর্নমেন্ট তাদের কথা শুনে না, ঠিক আছে। চায়নার সাথে কথা বললে চীন থেকে তো সেই মানে করিডোর বানাইতে পারতো, কিন্তু চীন তাদের কথা শুনে না, ঠিক আছে। কেন চীন তাদের কথা শুনে না? কারণ হচ্ছে যে ওই আরাকান এলাকায় চীনের বিশাল বিনিয়োগ আছে, তারা এই বিনিয়োগের কোনো ঝামেলা চাইতেছে না। আরো একটা পার্টি আছে যারা তাদেরকে এই সুবিধাটা দিতে পারতো করিডোরের, কে? ভারতও দিবে না, কারণ কালাদানে তার বিশাল প্রজেক্ট আছে আরাকানের ভেতরেই, সুতরাং সেও এটাতে আগ্রহী না দেওয়ার জন্য। ঘুরে ফিরে তারা পাইছে কি? বাংলাদেশ অনেকটা নিরপেক্ষ একটা দেশ, এই জন্য ওরা করছে। বাংলাদেশের কি কোনো কারণ আছে মায়ানমারের সাথে যুদ্ধ করার? কোনো কারণ মানে রোহিঙ্গাদের জন্য আমরা মায়ানমারের সাথে যুদ্ধ করবো? যে রোহিঙ্গা নিজেরা নিজেদের দায়িত্ব নিতেছে না, তা তো নেওয়ার লজিক আসে না। আমার দেশের একটা সৈনিকের রক্ত ঝরবে কেন তার জন্য? আমার তো যুদ্ধ দরকার নাই। আচ্ছা, তাইলে মানবিক করিডোর একটা মাত্র জায়গায় আমাদের জন্য প্রাসঙ্গিক হয়, যদি তুমি রোহিঙ্গা ফেরত নাও। এটা হচ্ছে আমার প্রবলেম। আমার এই যে মানে ইন্ডিয়ার ইন্টারেস্ট, চায়নার ইন্টারেস্ট, ইউএস ইন্টারেস্ট বার্মা অ্যাক্টের মাধ্যমে, এবং বার্মিজ নিজস্ব গভর্নমেন্ট যেটা আছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যেটা আছে, তাদের সবার ইন্টারেস্টের সাথে আমার কোনো লেনদেন নাই। আমার লেনদেন একটাই, ভাই আমার দেশে তুমি 12 লাখ রোহিঙ্গা এখানে দিছো, আমার ওখানে বোন উজার হয়ে গেছে, আমি আমার এই ইয়েগুলা যেগুলো আছে মানে ওই জাতীয় ভোটার তালিকার মধ্যে তুমি এগুলা ঢুকাই দিচ্ছ, আমার যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে তুমি করাপ্ট করে ফেলতেছো, টাকা দিয়ে মনে করো তাদের কাছ থেকে তুমি নাগরিকত্ব, তারপরে হচ্ছে জন্ম সনদ, পাসপোর্ট সবই তুমি নেওয়ার চেষ্টা করতেছো, আমার সিস্টেমটা করাপ্ট হয়ে যেতেছে ওই জায়গায়। তাইলে আমার কি চাই? আল্লাহর রাস্তে ভাই তুমি যে দেশ থেকে আসছো ওই দেশে আবার ফেরত যাও, তাই তো? আচ্ছা, এইটা যদি এখন আমাকে আরাকান আর্মি বলে, তাহলে আরাকান আর্মির সাথে বসা উচিত আমার। এইটা যদি এখন আমাদেরকে বার্মিজ আর্মি বলে, তাতমাদো, যে তোমাদের 8 লাখ অথবা 12 লাখ রোহিঙ্গা ফেরত নিয়ে যাব, তাহলে আমাদের তার সাথে বসা উচিত। এইটা যদি জাতিসংঘ বলে যে ওকে রাজি, তুমি যদি এই করিডোর করতে দাও, তার বিনিময়ে আমি তোমার 8 লাখ রোহিঙ্গা ওখানে যাওয়ার ব্যবস্থা করে দিব, তাহলে তো আমার আপত্তি থাকা উচিত না। তো আমাদেরকে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্টে দেখতে হবে। মানে এই চুক্তি কে করতেছে? আমি যতদূর জানি
জাতিসংঘ বাংলাদেশকে একটা রিকোয়েস্ট করেছে এই জায়গায়, বাংলাদেশ এটা নিয়ে বিবেচনা করতেছে। ওই রিকোয়েস্টের কাগজ আমি দেখি নাই। আমি যদি মনে করেন দায়িত্বে থাকতাম তাহলে আমি বলতাম ফার্স্ট কথা, কত লাখ রোহিঙ্গা যাবে প্রথম, এবং তুমি আমাকে স্পেসিফিক প্ল্যান দিবা, কারণ ওইখানে যে মানবিক করিডোরটা তুমি করবা, এটা তো তুমি করবা জাতিসংঘ বাহিনী দিয়ে। আমরা যেরকম আফ্রিকাতে গিয়ে শান্তিরক্ষা মিশন করি, এখানে এখন আসবে বাংলাদেশের শান্তিরক্ষারা পাবে না, কারণ আমাদের দেশের মিশনে আমরা জয়েন করতে পারবো না। অথবা এটা পারবে কিনা এটা মানে পরে আলোচনা। কারা নিয়ন্ত্রণ করবে সেটি কি আপনার ধারণা রয়েছে? জাতিসংঘ নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশে কোনো নিয়ন্ত্রণ থাকবে না ওই করিডোরে? বাংলাদেশের তো আসলে এই করিডোরের উপরে কোনো, বাংলাদেশ শুধুমাত্র এই করিডোরটা মানে কোঅর্ডিনেট করতে দিবে যে আমার এই দিয়ে যাবে, ঠিক আছে? এর বাইরে আর ওখানে নিয়ন্ত্রণ থাকবে? এর বাইরে বাংলাদেশের ওখানে হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশকে হস্তক্ষেপের সুযোগ নিতে হবে, বাংলাদেশকে চাইতে হবে যে তুমি এই যে করিডোর করলা, 3 মাসের ভিতরে করিডোরের কাজ প্রথম পর্যায়ে শেষ হবে, তুমি 1 লাখ রোহিঙ্গা ফেরত নিবা, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে এই করিডোর দিয়ে যত কন্ট্রাক্টে মাল যাবে, করিডোর দিয়ে কি পাঠাবে, সে ওষুধ পাঠাবে, খাবার পাঠাবে, এর 50% আমার কাছ থেকে কিনবা। আরো ভালো। আমাকে তো আমার দেশের কথা ভাবতে হবে, খালি এই যে নিজের কথা চিন্তা করলে তো। এই আলোচনাগুলো তাহলে কেন আসছে না? এই চুক্তি হবে বা করিডোর হবে, সব আলোচনাই হচ্ছে না। এই যে দুইটা সমস্যা আছে, একটা হচ্ছে যে আলোচনা, এই সরকারের তো অনেক কিছু গোপনীয়। ধরুন ডক্টর ইউনূস সাহেবকে নির্বাচন করছে ছাত্র ভাইয়েরা, বাকি উপদেষ্টাদেরকে কে নির্বাচন করছিল? এই প্রসেস কি আপনি জানেন? আমরা জানি না। সো আছে, এখন বাকি অনেক কিছু আছে যেগুলো সরকারেরও হয়তো কিছু গোপনীয়তা থাকে, যেগুলা সরকার সঙ্গত কারণে জানাতে চায় না। বাট তারপরেও যতটুকু বাক স্বাধীনতা পাচ্ছি, যতটুকু অ্যাক্সেস টু ইনফরমেশন পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার মানে জন্মের ইতিহাসে এতটা বাক স্বাধীনতা এর আগে আমরা এনজয় করি নাই। মন খুলে কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। বাট করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে পলিটিশিয়ানদের সাথে বসতে হবে। আরে ভাই, আপনি করিডোরের ব্যাপারটা বোঝার জন্যই তো আপনাকে বিপসটে গিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন, যারা এই জাতিসংঘ নিয়ে কাজ করে, ওইখানে গিয়ে তো 6 মাসের ট্রেনিং করা লাগবে আপনার। আর আপনি বুঝবেনই না যে এখানে কয়টা পার্টি ইনভলভ থাকে। এখানে ডিপ্লোমেসি ইনভলভ থাকে, অন্যান্য জিনিস ইনভলভ থাকে। অনেকে বলছে ইউএসএ ইনভলভ। আরে আপনি যখনই মনে করেন যে জাতিসংঘ ইনভলভ করবেন, তখন তো জাতিসংঘের 5 সদস্য সবাই ইনভলভ। তারা কেউ যদি ভেটো দেয়, আপনি যেটা করতে পারবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জাতিসংঘের 5 সদস্যের ভিতরে সবচেয়ে শক্তিশালী সদস্য কে? ইউএসএ। তার মানে এখানে ইউএসএ ইনভলভমেন্ট আছে। অবশ্যই। আমার প্রশ্ন হচ্ছে, ভারত কি একটা রোহিঙ্গা ফেরত নিছে? চায়না কি একটা রোহিঙ্গা ফেরত নিছে? তাহলে ভারত আর চায়নার তো স্বার্থ আছে ওইখানে আরাকানে। তারা যদি একটা রোহিঙ্গা ফেরত না নেয়, আরাকান আর্মি যদি একটা রোহিঙ্গা ফেরত না নেয়, তারপরে ধরেন বার্মার সরকার যদি একটা রোহিঙ্গা ফেরত না নেয়, আর ইউএসএ আইসা যদি আমি 10 লাখ মানে 10টা রোহিঙ্গা ফেরত পাঠাতে পারি, তাহলে আমার পক্ষে কাজ করলো কে? ইউএসএ কাজ করলো। আরেকটা হচ্ছে যে এইখানে যে বিশাল পাওয়ার ডিনামিক্স শুরু হয়েছে, চাইনিজ ইন্টারেস্ট, তারপর ধরেন ইন্ডিয়ান ইন্টারেস্ট, আমাদের বিপক্ষে। তো তারা তো একজন রোহিঙ্গাও ফেরত নেয় নাই। ইউএস যদি আসতে পারে, যদি আমি 10 লাখ রোহিঙ্গা আমার ফেরত পাঠাতে পারি, তাহলে তো এটা আমার প্রকারান্তে ওয়েলকাম করা উচিত। আমি এমনি কথা বলতেছি, এখনো ভিতরে পেপারস পড়া হয় নাই। উই নিড টু রিড ইন বিটুইন দ্য লাইনস যে কিভাবে আসতে চাচ্ছে। এর আগে এরকম একটা ঘটনা ঘটছিল, সাবমেরিন কেবল ফ্রি দিতে চাইছিল আমাদেরকে। সরকারের বিজ্ঞজনেরা, বুদ্ধিজীবীরা তখন বলছে, না, এই সাবমেরিন কেবল যদি বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটি দেওয়া হয়, তাহলে দেশের সব গ্যাস, তারপরে কি কি সব নাকি এই পাইপ দিয়ে বিদেশে নিয়ে চলে যাবে। পরে $93 মিলিয়ন দিয়ে আবার আমরা কিন্তু কিনলাম পরে কানেক্টিভিটি। একই রকম ভাবে আজকে ইউএস যে এখানে আসতে চাইতেছে, এটা নিয়ে অনেকে ভয় পাচ্ছে। জি, ওই একটি কারণেই, যে ইউএস এর কারণে। ইউএস ইউক্রেনের পিছনেও গেছিল, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে ইউক্রেনের সাথে লাগছে কার? রাশিয়ার। রাশিয়া নাম্বার 2 সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার 1 হচ্ছে ইউএসএ। সুতরাং ওই জায়গার অঙ্ক, আর এখানে মনে করেন যে অলমোস্ট মরে গেছে, কবর দেওয়া বাকি বার্মিজ গভর্নমেন্ট, তার এগেইনস্টে যখন ইউএসএ এসে আমাকে বলবে যে তোমার 10 লাখ ঢুকাই দিব, বার্মিজ গভর্নমেন্টের কথা তো কেউ শুনতেছেই না, এখন কেউ পাত্তাই দিতেছে না। ওরে একমাত্র চায়না পেছনে আছে বলে এখন পর্যন্ত তারা দাঁড়ায় আছে ওই জায়গায়। তো এখানে একটা পাওয়ার ব্যালেন্স আপনি কল্পনা করতে পারতেছেন? চায়না এবং ইন্ডিয়া আমার একজন রোহিঙ্গাও নিতেছে না ফেরত, কোনো কথা বলতেছে না, একদম চুপ। সেই জায়গায় ইউএসএ আসতেছে, আইসা বলতেছে ঠিক আছে, তোমার রোহিঙ্গার কিছু আমি ওখানে পাঠানোর ব্যবস্থা করবো। যদি হয় তাহলে একটা পাওয়ার ব্যালেন্স আসবে। আর এই পাওয়ার ব্যালেন্সটা যদি আসে, তাহলে তো আমার অ্যাডভান্টেজ। অবশ্যই। যদি আমি আবারও বললাম, যদি যে কথাগুলো বললাম, যে এই মানবিক করিডোরের মাধ্যমে যদি আমার দেশে আটকে পড়া রোহিঙ্গা যারা আছে তাদেরকে যদি ফেরত নেওয়ার সুযোগ তৈরি হয়, অনলি দেন আমি এই করিডোরের পক্ষে। জি, এটিও একটি, এই যে করিডোর বলেন, এই আরাকান আর্মি বা বার্মিজ যে যুদ্ধ, এটিও একটি যুদ্ধের প্রেক্ষাপট থেকে বা যুদ্ধের কারণে
এবং আজকে যেটি আলোচনা করলাম ভারত পাকিস্তান যুদ্ধ, সেটিও আসলে যদি সেই যুদ্ধ হয় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে কিনা সেটিও আমরা সন্দেহ করছি। আমরা আসলে যুদ্ধ চাই না, শান্তি চাই, সারা বিশ্ব শান্তি হোক, আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। জি প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনায়। এরপরে আরেকদিন অন্য কোনো অতিথির সাথে নিয়ে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।